সবার কেমন লাগছে? মানে ওটিডিসি দারুণ না? যে 10 টাকার নোটে এই চাকাটাকে আমরা দেখতে পাই, এই যে এই চাকাটা ওরা সব প্ল্যান করে এসেছে নাকি আমার ভিডিও দেখে, যে আর আমি গাইড করতে পেরেছি ঠিকঠাক। সবচেয়ে বড় কথা তোমার সাথে দেখা হয়েছে, তুমি ছবি তুলছো, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। এটা খুললো আর বিয়ার, ও সেরা। সবাই ফাটিয়ে মজা করছে, ফাটিয়ে যাচ্ছে। এসেছি 4 চাকা ভাড়া করে ঘুরেছি, কিন্তু আমার মনে হচ্ছে ওই গাড়ির থেকে বাসে ঘোরাটা বেশি আনন্দের। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এখন সময় আপডেট হচ্ছে 5:58 আর আমি আছি হোটেল রেনেসাস ইন, এই হোটেলটায় আছি যেটা একদম পুরী বাজারের কাছে। আর এখন আপাতত এই দেখো লাগেজ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে যাচ্ছি আমি আর মা কি ওটিডিসির সাইট সিন ঘোরার জন্য। আর একবারে চেক আউট করে নিচ্ছি করে, কারণ যেহেতু সন্ধ্যে 7:30 নাগাদ পৌঁছাবো আর রাতের ট্রেন হচ্ছে আমার 8টার পরে, তাই ঠিক করেছি যে একদিনের আর এক্সট্রা ভাড়া দিয়ে লাভ নেই, এসেই আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব। আর এখান থেকে এখন আমাকে চলে যেতে হবে ওটিডিসির যে 535 টাকার সাইট সিন প্যাকেজ, ওটা করার জন্য যেতে হবে পান্থনিবাসের কাছে, যেটা হচ্ছে ওটিডিসির নিচে। এই যে আমরা এখন এই যে সকাল সকাল একদম চেক আউটই করে নিলাম। চেক আউট টাইম হচ্ছে 7টার সময় আর আমি হোটেলের সমস্ত কিছু নাম্বার বাগেরা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমি যে হোটেলে আছি, হোটেল রেনেসাস ইন। আর বেরিয়ে একটুখানি রাস্তার কাছ থেকে গিয়ে অটো বা টোটো করে নেব। চলে এলাম এই মেরিন ড্রাইভ রোডে। এইবার এখান থেকে তোমরা বিভিন্নভাবে ঘুরতে যেতে পারো এই সাইট সিনগুলো। যদি চাও বাইকে করে সারাদিন বাইক বা স্কুটি ভাড়া করে নাও, 500 টাকা থেকে শুরু হয় স্কুটি অথবা বাইকের। তোমরা আমি ডিটেলস দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার নিচে, তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি চাও রিজার্ভ গাড়িতে, রিজার্ভ গাড়িও পেয়ে যাবে। স্বর্গদ্বারের কাছাকাছি থাকলে মোটামুটি 6টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে গেলেই হবে। 6:30টার সময় বাসটা ছাড়ে, এক্সট্রা 5 মিনিট টাইম দেবে, তার বেশি কিন্তু দাঁড়ায় না। ওটিডিসি কিন্তু এদিক দিয়ে একদম ব্যাপক, মানে টাইম টু টাইম কিন্তু ওরা একদম কাজ করে। তাই যেহেতু আমরা দুজনই যাচ্ছি গাড়িতে, তাই রিজার্ভ করেই যেতে হচ্ছে। আমাদের দুজনের 100 টাকা নিল, তোমাদেরকেও এইভাবেই যেতে হবে, টোটো অথবা অটো নিয়ে। তোমাদের আগে একবার দেখিয়েছিলাম যে এখান থেকেই যাওয়া যায় নীলাদ্রি বিচ। আর এই যে আমরা চলে এলাম পান্থনিবাস। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে দেখো চলে এসেছি আমরা। এই হচ্ছে একটা ওটিডিসির বাস আর এই হচ্ছে একটা ওটিডিসির বাস, একদম স্টিকার ফিকার লাগিয়ে দিয়েছে। আর তোমাদেরকে বলে দিই, ওটিডিসির বাসটা বুক করার জন্য এখন কিন্তু bookOrisha.com-এও তোমাদের যেতে হবে না। ওড়িশা ট্যুরিজমের যে অ্যাপটা আছে বুক ওড়িশা বা ওড়িশা ট্যুরিজম, প্লে স্টোরে সার্চ করলে, প্লে স্টোরে সার্চ করে এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নিয়ে অ্যাপের মাধ্যমে কিন্তু এখন এই ওটিডিসির প্যাকেজটা বুক করে নেওয়া যায় 535 টাকা করে। সময় আপডেট হচ্ছে 6:29, এবার বাসে ওঠা যাক। দেখো এই বাসগুলোর হচ্ছে যে এদিকে 2টো সিট আর এদিকে 2টো সিট, এসিও ঠিকঠাকই চলছে, হাওয়াটা বেশ ভালোই পাচ্ছি। এই যে ছেড়ে দিল আমাদের বাস। सफर है 237 किलोमीटर का सफर है। अगर किसी को भुवनेश्वर किसी को उतरना है तो हाथ उठाइए। এখন আমরা আমাদের প্রথম পয়েন্ট যাব ধৌলিগিরি। टिकट का पैसा जो चाहे हमें दे सकते हैं। गाड़ी से उतरेंगे, हमारे साथ चलेंगे, हम एंट्री करवा देंगे, आप लोगों को देखे आना है। প্রাইভেটে ঘোরো অথবা গভর্নমেন্ট বাসে ঘোরো, যে কোনোভাবেই তোমরা যদি প্রাইভেট কার নিয়েও ঘোরো, সেক্ষেত্রে তোমাদেরকে বিভিন্ন জায়গায় এন্ট্রি ফিসগুলো দিতেই হবে। আর ওটিডিসির এই জিনিসটাই খুব ভালো লাগে, ওনারা এন্ট্রি ফিসগুলো একবারেই কালেক্ট করে নেন। তাই আমরা একবারেই টাকা দিয়ে দিলাম এই গাইড দাদাকে, তাই আমাদের কোনো জায়গায় গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলায় পড়তে হবে না। আপাতত আমরা করে নেব আমাদের ব্রেকফাস্ট। এখন আমাদের বাস গিয়ে দাঁড়াবে ব্রেকফাস্ট করার জন্য। ভাবলাম যে এবছর যেহেতু কিছু জায়গায় টিকিটের ভাড়াগুলো বেড়েছে, তাই মাকে নিয়ে আবারও ঘুরতে চলে এলাম। ভালোই বলো বাসে করে, মানে ওই 2-3জন এলে বাসে করে ঘোরাটাই মনে হয় ভালো। আমরা বাসের আগে কখনো আসিনি, দুবার এসেছি, 4 চাকা ভাড়া করেই ঘুরেছি, কিন্তু আমার মনে হচ্ছে ওই গাড়ির থেকে বাসে ঘোরাটা বেশি আনন্দের। মানে প্রচুর লোক হয়, সবাই থাকে, বেশ আনন্দ হয়, ভালোই। বড় কথা হচ্ছে সাফারিতে গিয়ে লাইন দিতে হয়, এটা করতে হবে না, আর এখানে লাইন দিতে হবে না, মানে এখানে শুধু টাকা দিলেই সব হয়ে যাবে। সব হয়ে যাবে।
সাফারির যে ফেয়ারটা সেটা আগে কম ছিল, সেটাই এখন 100 টাকা হয়েছে। এন্ট্রি ফি 50 টাকা আর 80 টাকা হচ্ছে ওখানে যে ব্যাটারি কারগুলো। আচ্ছা, টোটাল হচ্ছে 335 টাকা আমাদেরকে। আমরা যদি একবারে দিয়ে দিই, এটাই হচ্ছে এই ওটিডিসির বাসে করে ঘোরার সুবিধা। মানে আমরা যদি কোনো প্রাইভেট কার করি সেক্ষেত্রে আমাদের কী হবে, বা যদি আমরা কোনো রকম প্রাইভেট বাসে করেও ঘুরি সেক্ষেত্রে অসুবিধাটা এখানেই হয়। তোমাদের কিন্তু এই সুবিধাগুলো দেবে না যে একবারে টাকা নিয়ে সমস্ত জায়গার টিকিটগুলোকে যখন আমরা ঢুকবো তখন ওয়েট করতে হবে, ওখানে আমাদের অনেকটা সময় চলে যায়। বাট এইখানের এই ওটিডিসির সিস্টেমটা এই জন্যই ভালো যে আমাদেরকে ওয়েট করতে হবে না। 535 টাকা প্লাস 335 টাকা, এই দুটো টাকা অ্যাড করে যত টাকা হয় সেটাই তোমাদের লাগছে এই পুরো ওটিডিসির ট্যুর প্যাকেজে এক একজনের। দাদা সমস্ত কিছু কালেক্ট করে নিল, বেশ ভালোই। গাইড দাদা কিন্তু খুব হেল্পফুল। 7:21 বাস এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যেখানে আমরা এখন করে নেব সকালের ব্রেকফাস্ট। এখানে ইডলি, ধোসা, সুজি আছে, কচুরি আছে। আমাকে সুজি দাও, অনেক কিছু দিয়ে দিলে তো। 50 টাকা। এই যে 50 টাকার আমি নিয়ে এলাম সুজির হালুয়া, আর সাথে দেখছি আবার এরকম ঘুগনিটাও দিয়েছে। আর এখানে কিসের পকোড়া আছে একটা কিছু, ঘুগনিটা বেশ ভালো বানিয়েছে। সময় আপডেট 8টা, আর আমরা এই বাস থেকে নেমে পড়লাম। এখন আমরা যাচ্ছি পিস পকোড়া ঘুরতে, যেটা হচ্ছে ধৌলি স্তূপা। বাস যেহেতু ওই রাস্তা দিয়ে যাবে না, ছোট রাস্তা বলে বাস যাওয়ার পারমিশন নেই, তাই এই ওটিডিসির গাড়িগুলো আমাদেরকে নিয়ে যাবে। এটাই আমাদের নিয়ে যাবে, এটাই আমাদের আবার নিয়ে আসবে। এই যে আমরা এখানেই যাব, দেখো দেখা যাচ্ছে। এই যে আমরা গাড়ি থেকে নেমে গেলাম, নেমে যাওয়ার পরে এই সিঁড়ির থেকে আমরা চলে যাব একদম সোজা এই ধৌলি স্তূপাতে। 1972 সালে তৈরি হয়েছিল এই ধৌলি স্তূপা। এই পিস পাকোড়ার ওপরে আমরা যখন উঠবো, ওঠার পরে দেখতে পাবো আমরা গৌতম বুদ্ধের 4 রকমের মূর্তি, যেখানে কোনো একটা জায়গায় গৌতম বুদ্ধ শুয়ে আছে, কোনো একটা জায়গায় ধ্যান করছে। এখানে দেখো শুয়ে আছে, প্রত্যেকটা আলাদা আলাদা নামও আছে। আর এই হচ্ছে সেই দয়া নদী, যে দয়া নদী কলিঙ্গ যুদ্ধের সময় পুরো রক্তে ভেসে লাল হয়ে গেছিল। জাপানের বুদ্ধ সংঘ আর কলিঙ্গ নিপ্পন বুদ্ধ সংঘ, এই দুজন মিলে, মানে এই দুটো সংস্থা, তারাই কিন্তু এই জায়গাটাকে তৈরি করেছিল 1972 সালে। সত্যি 2 লাখ সৈন্য নাকি মারা গেছিল এই একটা কলিঙ্গ যুদ্ধে। আর যখন এই যুদ্ধটা হচ্ছিল, যুদ্ধটা হতে হতে প্রায় যখন এত সৈন্য মারা যায়, আর যুদ্ধের সময় হঠাৎ করে অশোকের হাত থেকে তার তলোয়ারটা পড়ে যায়, আর তারপরে তার মনে শান্তি সৃষ্টি হয়। আর তখন থেকেই সে এই গৌতম বুদ্ধকে স্মরণ করে, আর তারপর থেকে কিন্তু ওনাকে মানা হয় যে উনি মানে শান্ত মেজাজি হয়ে যান। তাই জন্যই উনি যেহেতু তারপরে এই গৌতম বুদ্ধের স্মরণে চলে আসেন, তাই পরবর্তীকালে যেটা বললাম যে দুটো জায়গার সংস্থা মিলিয়ে এই জায়গাটাকে তারপরে তৈরি করেছে। আর ওদিক থেকে আমরা এলাম শান্তিস্তূপা ঘুরে, আর এখানে আছে একটা এরকম মন্দির, খুব সুন্দর, দেখো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। ব্যাস ধৌলি স্তূপা ঘুরে চলে এলাম। এইবার যাব আমরা আমাদের নেক্সট পয়েন্ট, লিঙ্গরাজ মন্দির। लिंगराज जो कि पुराना भुवनेश्वर का मुख्य मंदिर लिंगराज। 8:41 আমরা এসে পৌঁছালাম এখন লিঙ্গরাজ। এই যে বাস থেকে নামার পরে এখানে এরকম পান্ডা দাঁড়িয়ে আছে, তোমরা পুজো দেওয়ার হলে এরকম পুজো দিয়ে নিতে পারবে। লিঙ্গরাজ মন্দির ঢোকার আগে তোমরা এরকম একটা পুকুর দেখতে পারবে, যার চারপাশে 108খানা শিবলিঙ্গের মন্দির আছে, কিন্তু কোনোটাতেই শিবলিঙ্গ নেই। বলা হয় এগুলো নাকি অনেক আগেই চুরি হয়ে গেছে। ও প্রচুর গরম, সত্যি উড়িষ্যায় এত গরম না, তোমরা যারা গরমে প্ল্যান করছো ভাবনা চিন্তা করে। আচ্ছা যাই হোক, দর্শন করে চলে এলাম এই লিঙ্গরাজ মন্দিরের। আমি দারুণ দর্শন করলাম, আর একটা জিনিস দেখলাম, এখানে মহাদেবকে তুলসী পাতা আর বেল পাতা এই দুটো দিয়েই পুজো করা হয়। তার কারণ একসাথে হরিহরের এখানে পুজো হয়। এই যে জায়গাটায় এলাম ঘুরে, এই জায়গা থেকে তোমরা এই লিঙ্গরাজ মন্দিরের একটা দারুণ ভিউ পাবে। এই যে দেখো লিঙ্গরাজ মন্দিরের পুরো সুন্দর একটা দৃশ্য। এই মন্দিরের ভেতরে 108খানা মন্দির আছে আলাদা আলাদা, বিভিন্ন দেবদেবীর। প্রত্যেকটা মন্দির তোমরা এখান থেকে যতটা মনে হচ্ছে, ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই তোমাদের দেখাতে পারলাম না। মানে ভেতরে যখন তোমরা ঢুকবে তখন গিয়ে তোমরা দেখতে পাবে। আর একসাথে ভগবান বিষ্ণু আর শিবের পুজো করা হয়, এটা কিন্তু সব থেকে ভালো লাগে। তোমার এই জায়গাটা কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, এর আগেও
এসেছি, কিন্তু তখন এই মন্দিরে ঢুকতে পারিনি, বন্ধ ছিল, মানে বিকেলের দিকে এসেছিলাম তখন খোলেনি, তাই ধৈর্য না ধরেই চলে গিয়েছিলাম। কিন্তু আজকে পুরো ঠাকুর দর্শন করেছি, সব মানে ভেতরে প্রণাম করেছি। আর এখান থেকে ভিউটা হেভি লাগছে না? ভিউটা তো মানে দারুণ, 108টা মানে পুরো গোনা যাবে না ঠিকই, কিন্তু এর ভেতরে পেছনেও পুরো আছে 108টা মন্দির আছে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে নাকি শিবলিঙ্গটায় কিছু স্পর্শ করলে সোনা হয়ে যেত। কয়েক দশক আগে নাকি যে রাজা ছিল সেই রাজা নাকি লিঙ্গটাকে একদম পাতালে প্রবেশ করিয়ে দিয়েছে যাতে কেউ কিছু না করতে পারে। এখানে নিয়ম হচ্ছে আগে মহাদেবকে যে থালাতে প্রসাদ দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, তারপরে ওই এঁঠো থালাতেই এখানে পার্বতীকে ভোগ দেওয়া হয়। তো সেখান থেকে নিয়ম এসছে এই ভুবনেশ্বরে যে আগে বরেরা যে থালায় খাবে সেই এঁঠো থালাতেই তার যে স্ত্রী আছে সেই স্ত্রী সেই এঁটোতলাতেই খাবে। তো এই মন্দিরটা থেকেই কিন্তু নিয়ম এসছে। এই চূড়াটার উচ্চতা প্রায় 108 ফুট, ভাবা যায়? লিঙ্গরাজ মন্দির যদি তাড়াতাড়ি দর্শন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা এই মন্দিরের চারিপাশে এই রাস্তার এদিকেই তোমরা দেখতে পাবে প্রচুর মন্দির আছে। এখান থেকে একটু এগিয়ে আসলেই তোমরা দেখতে পারবে জলের মাঝখানে এই বিন্দু সরোবরের এই মন্দিরটা, খুব সুন্দর লাগে কিন্তু। আর বিন্দু সরোবর নিয়ে এটাই নাকি বলা হয় যে রাম আর সীতা যখন বনবাসে গেছিল 14 বছরের, তখন নাকি এই জায়গাটা এসে তারা স্নান করেছিল। 9:49 বাজে আমরা চলে এলাম খণ্ডগিরি উদয়গিরির কাছে। এখন আমাদের হেঁটে পুরো যেতে হবে, কারণ বাস হচ্ছে কি দেখো এখানে রাস্তা আটকানোই থাকে, এইখান থেকে আর যেতে দেয় না। আর এখানে টিকিট কাউন্টার, যেটা আমাদের আগেই টিকিট সমস্ত কিছু গাইড দাদা কেটেই ফেলেছে। ওটিটিসিতে ঘুরলেই একটা সুবিধা। তো এটাই হলো খণ্ডগিরি। দেখো এদিক পুরো বন্ধ করা আছে, তো আমরা আজকে এখানে যেতে পারলাম না। খণ্ডগিরিতে আমরা ঢুকতে পারলাম না। এই খণ্ডগিরির মধ্যে আছে 15টা গুহ। এই যে এলাম, এই হচ্ছে আমরা এলাম উদয়গিরিতে। এই উদয়গিরিকে বলা হয় সূর্যোদয় পাহাড়। উদয়গিরিতে টোটাল 14খানা গুহ রয়েছে। দেখো এখান থেকে এই গুম্ফাগুলো শুরু হয়ে গেল, তোমরা আসলেই দেখতে পারবে। এখানে আছে বাজাঘাড়া গুম্ফা, রানী গুম্ফা। এদিকে যাব। এই যে এই জায়গাটা হচ্ছে রানী গুম্ফা। এই যে রানী গুম্ফা, দেখো এগুলো ভেতরগুলো ঠিক এরকম হয়। এই জায়গাটায় উদয়গিরির এই পাশ দিয়ে ডান সাইড দিয়ে ঢোকার পরে তোমরা এরকম দেখবে পুরো সিঁড়ি করা আছে, পুরো স্টেপ বাই স্টেপ যেমন করা আছে এরকম ফলো করতে করতে চলে গেলে পুরো জায়গাটাকে ঘুরে নিতে পারবে। এই যে এখানে লেখা আছে গণেশ গুম্ফা, আমরা এখন এদিকেই যাব। এই হচ্ছে গণেশ গুম্ফা। এই যে মা উঠছে আস্তে আস্তে, বেশ কিন্তু উঁচু। ওহ, এখানের ভিউ কিন্তু অস্বাভাবিক সুন্দর। এটাই বলা হয় যে কয়েক দশক আগে রাজা খাড়াবেলা যে ছিল তার রাজত্বকালেই এই জায়গাগুলোকে তখনকার যে সন্ন্যাসীরা ছিল তাদের বাঁচানোর জন্য, তাদের থাকতে দেওয়ার জন্য নাকি এই জায়গাটাকে উনি বানিয়েছিলেন। ওরা সব প্ল্যান করে এসছে নাকি আমার ভিডিও দেখে। এইটা শুনে আমার খুব ভালো লেগেছে। আর হঠাৎ করে পরশুদিন দেখা হয়েছিল ওদের সাথে, ভালো লাগছে। আর আমি গাইড করতে পেরেছি ঠিকঠাক। সবচেয়ে বড় কথা তোমার সাথে দেখা হয়েছে, তুমি ছবি তুলছো, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। এটা খুব ভালো লাগলো, মানে নিজেকে খুব ভালো লাগে। আপনারা কোথা থেকে এসেছেন? আমি সল্টলেক থেকে আমি আর আপনারা? বর্ধমান। মানে আপনারা তাহলে একসাথে আমরা আত্মীয়? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। এটাই দেখছি যে বয়স্ক হয়েও আপনারা কি সুন্দর এই পাহাড়ে এত উঁচুতে উঠে পেরেছেন। মানে তাহলে 60-70 যারা আসবে তারা কনফিডেন্টলি উঠতে পারবে। একদম আমরা 80 তো আসবো একদম। পায়ের প্রবলেম, তা আমি আস্তে আস্তে ঠিক উঠেছি। আর ব্যাড লাক, এই মন্দিরটায় আমরা যেতে পারলাম না। এটাও খুব সুন্দর জায়গা। বাসে এলে কত মানুষের সাথে পরিচয় হয় আর কত আনন্দ হয়। এই যে সবাই বাঘের একদম মুখের কাছে বসে আছে। এই বাঘটা সবসময় হাই করে থাকে, কাউকে খায় না। না না, বাঘ, এখানে লেখা আছে বাঘ গুম্ফা। এটাই কিন্তু বেশ ভালো লাগে, কত অচেনা মানুষ আজকে চেনা হয়ে যায়, মেলবন্ধন হয়ে যায়। আর এই হচ্ছে দেখো হাতি গুম্ফা। এই যে সবাই হাতি গুম্ফার ভেতরে ঢুকে ছবি তুলছে। এই যে দেখো সবাই আমরা বাসে আসার পর কিন্তু এখানে বন্ধুত্ব হয়ে গেছে, সবার সাথে মেলবন্ধন। সবার কেমন লাগছে? মানে ওটিটিসি দারুণ না? খণ্ডগিরিতে তো যেতে পারলাম না। এবার তোমাদের বলে দিই, খণ্ডগিরির উপরে যে মন্দিরটা আছে ওই মন্দিরটাতে সূর্য দেবতার পুজো করা হয়, বেশ সুন্দর লাগে। पहुंच गए हम लोग नंदनकानन जूलॉजिकल पार्क। এই যে
আমরা এসে পৌঁছালাম নন্দনকানন। প্রায় 1080 একর জমির ওপরে হচ্ছে এই নন্দনকানন, যেটা এখানে দেখো লেখা আছে মানডে ক্লোজ। এই মানডে ক্লোজ থাকার জন্যই ওটিডিসির প্যাকেজে কিন্তু মানডে করে বন্ধ থাকে। আমাদেরকে এদিক দিয়ে ঢুকতে হবে না, দাদা একদম টিকিট সমস্ত কিছু কেটেই রেখেছে, তাই আমরা এদিক দিয়ে না ঢুকে আমরা এই দিক দিয়ে চলে যাব। এই হচ্ছে ওটিডিসির সুবিধা। নন্দনকানন হচ্ছে প্রথম কথা আমাদের ভারতবর্ষের এমন এক জুলজিক্যাল পার্ক যেখানে তোমরা আসলে অনেক ভ্যারাইটি অফ পশু পাখি দেখতে পারবে। এই জায়গাটাকে এখানে বোতলে ট্যাগটা লাগাও, তাই জন্য কিন্তু এই জায়গাটায় কি সিস্টেম করা হয়েছে, এই যে বোতল, যে বোতলগুলো ইউজ অ্যান্ড থ্রো সেগুলো যদি ভেতরে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে এই বোতলে একটা ট্যাগ লাগাতে হয় 50 টাকা, আর আসার সময় বোতলটা দেখালে আবার এই 50 টাকা রিটার্ন করে দেবে। এই যে বোতলে ট্যাগ লাগিয়ে এবার যাচ্ছি। এই যে 50 টাকা করে এন্ট্রি ফিজের টিকিট। আমরা যেই নন্দনকাননে ঢুকলাম এখানে আমাদের 50 টাকার যে টিকিট, 80 টাকার এই যে সামনে যে ব্যাটারি কারগুলো আছে এই যে এইটা, আর সাফারির ভাড়া যেহেতু এখন 100 টাকা হয়েছে, তো এই টাকাটা পুরোটাই ইনক্লুড করে আমরা গাড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আরও বাকি জায়গার যে টিকিটগুলো আছে সেগুলো মিলিয়ে আজকে মিলেছে, আগের বার মেলেনি। এই যে সাদা ময়ূরটা পাখনা মেলে আছে। এই যে যারা হচ্ছে রিজার্ভে আসছো ব্যাটারি কার্ড করার জন্য, এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে করে এই যে ব্যাটারি কার্ডগুলো দাঁড়িয়ে আছে। আচ্ছা এখানে আছে এটা ক্যাসুয়ারি পাখি, দেখো এই হচ্ছে নীলগাই। সাদা রঙের যেগুলো ঘুরছে ভিতরে, হ্যাঁ ওই যে সাদা রঙের, হ্যাঁ হ্যাঁ ওগুলো বলা হয় কৃষ্ণজার হরিণ। কৃষ্ণঝাড় হরিণ হচ্ছে এটা হলো মেলটা, এটা মেল, হ্যাঁ মেলটা সিং আছে হলো, আর ফিমেল ক্যাটাগরিতে আছে, আর রিং এর মতন সিং গুলো। আর ও কি সুন্দর, দেখো এটা হচ্ছে রেপটাইল পার্ক। প্রচুর খেয়েছে তো, পেট শক্ত। বলে রণা সাপো, আর আমরা বাঙালিরা বলি রাজসাপ, তাই তো। গোকড়ো, তো সবাই বেশ জমিয়ে মজা করছে, মানে সবাই এই জায়গাগুলোকে দেখছে। আমি আর এত কিছু দেখাচ্ছি না, তোমরা আসবে যখন দেখবে, ঘুরে ঘুরে বেশ ভালোই লাগবে। তাও ভালোই, ফার্স্টে ডলফিন কোথা থেকে এলো? এই হচ্ছে কুমির। এখানে যা দেখবে সব পশু পাখিগুলোর নাম আর সায়েন্টিফিক নেম দুটোই দেওয়া আছে। এই যে আমরা এখন এই গাড়ি করে আমরা 3 নম্বর গেটে ট্রাভেল করব। ওখানে গিয়ে আমরা সাফারি করব। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এসি ভিতরে বহুত ভাড়া বেড়ে এখন 100 টাকা হয়ে গেছে। যেহেতু এখানে পুরোটা এই গরমকালে এত গরম বলে এসি বাস করেছে, তাই জন্য 60 টাকাটা 100 টাকা করেছে। আমরা প্রথমে যাচ্ছি টাইগার সাফারি। খুলে যাওয়ার পর আমরা ঢুকে গেলাম এই বাঘ দেখতে। ও হো হো হো, দেখো একবার বাঘগুলোকে কি লাগছে, দেখো হেভি। এত গরম, ওই জন্যই কিন্তু ওরা এইভাবে একদম জলে, ও দারুণ লাগছে। দাদা বললো এখানে যে হরিণগুলো ছাড়া থাকে, এখানে যে বাঘের, এটা পুরো বাঘের এরিয়া, তো ওই বাঘের খাবারের জন্যই হরিণগুলোকে ছাড়া থাকে। হ্যাঁ হ্যাঁ, বাঘ তো হরিণই খাবে এখানে। এইবার আমরা ঢুকলাম সিংহ সাফারি করার জন্য। ওই যে দূরে বসে আছে সিংহগুলো, কিছু করার নেই, যা গরম, ওরা ওখানে ছায়াতে আছে, ঠিকই আছে, ভালোই আছে ভাই, তোরা ওখানেই থাক সারাদিন। এক্সাইটেড, বাচ্চাদের জন্য সত্যি দারুণ, সত্যি বাচ্চারা যে আসবে না তাদের হেভি লাগবে। সবাই ফাটিয়ে মজা করছে, ফাটিয়ে জাস্ট। আমরা এখন করব বিয়ার সাফারি। ও এই এক আলাদা দৃশ্য, দেখো গেটটা খুললো আর বিয়ার, ও সেরা দুখানা একদম এই গেটের কাছে এসেই বসে আছে। বিয়ার দেখলেই সে ছোটবেলার 2 বন্ধুর কথা মনে পড়ে যায়। 2 বন্ধুর গল্প, যে নিঃশ্বাস বন্ধ করে শুয়েছিল রাস্তায়। আসছে দেখো, এই রাস্তার ভিউ মানে সুন্দর, অসাধারণ সুন্দর, আর দুপাশে গ্রিনারিতে ভরা। দেখো কত এখানে হরিণ, বাপ রে বাপ, এক পালে। ব্যাস আমাদের 4টে জায়গার এই সাফারি দেখা হয়ে গেল, খুব সুন্দর লাগলো।
এই যে এই খান্দন কারণে কিন্তু বলা হয় যে ভারতবর্ষের মধ্যে প্রথম এমন একটা এই জুওলজিক্যাল গার্ডেন যেখানে প্রথম হোয়াইট টাইগারকে আনা হয়েছিল। আবারও চলে এলো ব্যাটারি অপারেটেড ভেহিকেল, এই গাড়িতে করে আবার সবাই চলে যাবে ওটিডিসির যেখানে খাওয়া দাওয়া করবো আমরা এখন। এই যে এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। এই যে এখানের মেনু ভেজ থালি আর এগ থালি, দুটো করে যেহেতু ডিম দেয় আর ভেজ থালি, সেই জন্য আমরা একটা এগ থালি আর একটা ভেজ থালি নিয়ে নিলাম। এই যে ভাত ডাল তরকারি ভেজে আর ডিম দিয়েছে দুটো করে, আর এখানে দেখো এগুলো আছে। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা চলে যাব কোনারক মন্দির। এই যে বোতল জমা দিয়ে দেবো, আবার টাকা দিয়ে দেবে এখান থেকে। সময় আপডেট 4:08, আমরা এসে পৌঁছালাম এই যে কোনারক সান টেম্পল। দেখো ওইখানে টিকিট কাউন্টারে গিয়ে সবাই টিকিট কাটছে, আর আমরা যেহেতু ওটিডিসিতে এসছি তাই আমাদের সময় একদম সেভ হয়ে গেল। দাদা একদম আমাদের গাইড সামনে নিয়ে চলে যাবে, আর আমরা একদম ডিরেক্ট এন্ট্রি করে যাব। চলে এলাম একটা ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্টের সামনে। এ দেখো মানুষ, এখানে হাতি, আর এখানে হচ্ছে সিংহ। এই গেটগুলোর মানে হচ্ছে এটাই, সিংহ হচ্ছে গর্বের প্রতীক, হাতি হচ্ছে ধনসম্পত্তি, আর মানুষ গর্ব আর ধনসম্পত্তির চাপা পড়ে গেছে। এই হচ্ছে কিছুটা মানে, আগে আমি যেটা জেনেছিলাম ওটাই আমি তোমাদেরকে আবার বললাম। কি সুন্দর এই ভাস্কর্য দেখো। এই যখন মন্দিরে তোমরা আসবে এই কারুকার্যগুলো দেখলেই জাস্ট তোমরা ভাববে যে কীভাবে সেই শতকে এই কাজগুলোকে করা হয়েছিল। এখন আমরা যে এই মন্দিরটায় আছি এটা হচ্ছে একটা নাট্য মন্দির, এটা নাট্য মন্দির হিসাবে পরিচিত ছিল। এবার মেন মন্দির সেটা হচ্ছে ইনকমপ্লিট, যেটা কখনোই আর শেষ করা হয়নি। চারদিকে 4টে যে দরজা আছে সেগুলো পুরোই বন্ধ। এই দেখো এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে, আসার পরে পুরোটাই বন্ধ। আর পুরো মন্দিরটা জুড়ে আমরা দেখতে পাবো এরকম চাকা 12 জোড়া দেখো। আর এই যখন মন্দিরটা তৈরি করা হয়েছিল তখন এদিকেও 7টা ঘোড়া, এই যে ঘোড়াগুলোকে দেখো এখন ভেঙে গেছে, তো এদিকেও 7টা ঘোড়া আছে, অপোজিট সাইডেও 7টা ঘোড়া আছে। তো এরকমভাবে এটাকে বানানো হয়েছিল, আর যাতে দেখে মনে হয় যেন পুরো একটা রথ, সেরকম রথের আকৃতি হিসাবেই এই মন্দিরটাকে বানানো হয়েছিল। এই যে দেখো এইদিকের গেটটাও যেটা ছিল মন্দিরের সেটাও বন্ধ। ব্রিটিশ শাসন যখন ছিল ভারতবর্ষে, লর্ড কার্জন, সেই সময়টাই নাকি একটা বিশাল বড় ডিজাস্টার হয়েছিল, আর সেই সময় নাকি এই জায়গাটা এরকম ভেঙে যাওয়ার ফলে দেখা হচ্ছিল যে মন্দিরের, লর্ড কার্জন দেখছিল যে মন্দিরের বেশিরভাগ অংশগুলো ভেঙে যাচ্ছিল, আর তখনই উনি এই মন্দিরের চারিপাশের মানে গেটগুলোকে পুরো সিল করে দেয়। আর এখানে যে তোমরা মূর্তিগুলো দেখতে পাবে এগুলো সবই হচ্ছে কোষ্ঠী পাথরের। এখানে হচ্ছে কোনারকের সূর্য মন্দির, আর এখানে হচ্ছে ছায়া মন্দির, সূর্যের বউ ছায়া। দেখো এখানে ঢুকতে দেয় না। এই মন্দিরটাকে 1200 কর্মচারী 12 বছর ধরে তৈরি করেছিল, ভাবা যায়? মানে তাও কিন্তু তারপরে এই মন্দিরটাকে কমপ্লিট করতে পারেনি। চলে এলাম এখন সেই চাকাটার সামনে, যে চাকাটা আমাদের ইন্ডিয়ান নোটে দেখতে পাওয়া যায়। এই যে 10 টাকার নোটে এই চাকাটা কি আমরা দেখতে পাই, এই যে এই চাকাটা। কাজু গাছ, এই যে এইগুলো হচ্ছে কাজু গাছ। এখন এই যে ফুল হয়েছে কাজু গাছ। এই দেখো এই এসে পৌঁছালাম আমরা। এখন সময় আপডেট হচ্ছে, ভালোই ঘুরলাম, 5:31, আর চন্দ্রভাগার এই নদী আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে। এই যে এই মিলনস্থল এখানেই, এখন সমুদ্রটা এই যে দেখা যাচ্ছে, তাই এখানটাই ওরা দেখাতে নিয়ে আসে। আর এই পাশেই হচ্ছে রামচণ্ডী টেম্পল, এইটা গিয়ে ভেতরে দেখে আসতে পারো। এই যে, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব স্যান্ডার্ড মিউজিয়ামের দিকে। আর এই মন্দিরটাও খুব জনপ্রিয়। আর পাশের যে নদীটা, ওটা আমি ভাবছিলাম যে চন্দ্রভাগা নদী, কিন্তু নয়, পাশের যে নদীটা আছে ওটা হচ্ছে কুশভদ্রা নদী। কুশভদ্রা নদীর তীরেই হচ্ছে এই মন্দিরটা। আমাদের আজকের 6:20 ওটিডিসি ট্যুরের
শেষ পয়েন্ট হচ্ছে এটা সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। কত 30 টাকা না? 30 টাকা করে টিকিট, একদম যেটা আমাদের কাটাই আছে আগে থেকে। ব্যাস আমাদের এই স্যান্ড আর্ট মিউজিয়াম দেখা হয়ে গেল। এখন সময় আপডেট হচ্ছে 6:23। বেশ ভালো মতনই সমস্ত জায়গাগুলো দেখলাম, গরমটা একটু বেশিই ছিল। ভালোই আজকে ওটিডিসিতে ঘুরে চলে এলাম। এখন রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে একদম সোজা চলে যাই আমাদের হোটেলে, যে হোটেলে ছিলাম। সকালেই চেক আউট করে গেছি, আর ওখানে লাগেজগুলো শুধু রাখা আছে। এখন লাগেজগুলো নিয়ে সোজা চলে যাবো স্টেশনে। এই যে দেখো, ট্রেন ধরার আগে আমরা এখন আগে এই খাবার দাবার নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে নিলাম রুটি, আর এই যে আলুর দম টাইপের বানানো আছে। এই যে আমাদের লাগেজ এখানে রাখা ছিল, এই যে লাগেজ। হোটেলের সমস্ত নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আর অনেক রুম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে, তোমরা একবার চেক করে নিও। তাহলে মা, ফাইনালি আমাদের জার্নিটা বেশ ভালোই হলো, দারুণ ঘুরলাম। ও আমরা এত গরম বাবা, তাছাড়া সবই ঠিক ছিল। আজকের জার্নিটা ভালোই হলো। আজকে চিল্কা দুটো এত সুন্দর হয়েছে, কালকের বাইকের সেটাও ভালো হয়েছে। আজকে সত্যি খুব আনন্দ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই। এই যে ট্রেন ঢুকে গেল, এই ট্রেনটাই করে বাড়ি যাব। ট্রেনটার নাম হচ্ছে সাগর কন্যা এক্সপ্রেস। দেখো, পুরী থেকে দীঘা পর্যন্ত চলে, আর পুরী শালিমার এক্সপ্রেসেরও রেক শেয়ার হয়। দেখো, বাড়ি ফেরার জন্য লাস্ট অপশন তোমাদের কাছে এটাই থাকবে, খড়গপুর পর্যন্ত। যদি অন্য কোনো ট্রেনে তৎকালেও টিকিট না পাও, এই ট্রেনটার তোমরা পুরী থেকে টিকিট পেয়ে যাবে আপ টু খড়গপুর পর্যন্ত। তো আমি আজকে এটাই করছি, খড়গপুর পর্যন্ত এই ট্রেনটাই করে যাচ্ছি। তারপরে খড়গপুর থেকে লোকাল ট্রেন করে আমাকে যেতে হবে হাওড়া, তারপরে হাওড়া থেকে বাড়ি। ট্রেনটা প্রতি শনিবার করে রাত 9:05 ছাড়ে, অনেকটা ভালো টাইমিং। এই যে আমাদের দুটো সাইড লোয়ার পড়েছে, দেখো ইনস্ট্যান্ট। একদিন আগে আরএসিতে টিকিট কেটে দুটোই আমাদের সাইড লোয়ারে পড়েছে, ওইখানেও আবার এখানেও। বেশ ভালো, 3rd AC LHB ট্রেন, আর কি চাই। আর এই কিছু ইন্টেরিয়ার ভেতরের, তোমরা এটাই করে শনিবার করেই অনলি ট্রাভেল করতে পারবে। চেষ্টা করবো পরে কখনো দীঘা পুরী জার্নি করা, ট্রেন জার্নি। চলো টাটা। ট্রেনে আপাতত সমস্ত কিছু দিক, তারপরে জমিয়ে ঘুম দিয়ে খড়গপুরে নামতে হবে। এরকম কাটা সার্ভিসের জার্নি তোমাদের দেখাবো না, পুরী ছেড়ে বাড়ির দিকে।